নমস্কার বন্ধুরা, আরতি কিচেন থেকে আরতি বলছি। আজকে আমি একটা ভিডিও দেখাচ্ছি না, কিন্তু তোমাদের একটা আমার মনের তোমাদের সাথে শেয়ার করছি। সেটা তোমরা সবাই প্লিজ দেখো, অ্যাভয়েড করো না, ভালো লাগবে। 97-এ আমার বিয়ে হয়, আর 99-এ আমার সন্তান এই বসুন্ধরা পৃথিবীতে আগমন হয়েছে। ওর নাম সুরাজ। তোমরা প্লিজ আজকে ওকে সবাই প্রচুর আশীর্বাদ করো। ও যেন খুব বড় হতে পারে এবং মানুষের সাথে থাকতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, আর যেন সৎ হয়। আজকে ও আমার কাছে নেই, কিন্তু জয়রাম জানে ও এখন অনেকটা বড় হয়ে গেছে। ও বিএ পাস করেছে, বিসি রয় কলেজ থেকে বিসিএ করেছে, সেখান থেকে পাস করেছে। যে বছর পাস করেছে সেই বছরই 1 মাসের মধ্যে আবার চাকরি পেয়ে গেছে। সে ভুবনেশ্বরে তার প্রথম চাকরির ছিল, অফিস ছিল। সেখান থেকে ও চলে গেল, আটটা উপরে পোস্টে উঠলো, তখন ওকে চলে গেল সেই সুদূর অনেক দূরে ভাইজাগে। এখন সে ভাই জায়গায় আছে। প্লিজ বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো এখানে সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের পাশে থাকতে পারে। বিশেষ করে এটাই হচ্ছে কথা। পৃথিবীতে আমরা এসেছি, এতদিন খেলা করাবে, সেদিন আমরা সবাই খেলা করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, আমরা তো একদিন সবাই চলেই যাব। তার আগে যদি কোনো মানুষের ভালো কাজ করতে পারে, সেই মনোভাব নিয়ে ও যেন আগাতে পারে। আর কি বলবো, আজ হলো 3 বছর হচ্ছে আজকে 7 তারিখ, 4 তারিখ, 4ই আগস্ট আমার বাবা পৃথিবীর দিকে চলে যায়। আমার বাবা ছিল আগেকার দিনের মানুষ তো, কিন্তু আমাদের কাছে হিরো ছিল, কারণ বাবা। আমরা যখন আমাদের 97-এ যখন আমাদের বিয়ে হয়, তখন জানোই তখনকার পরিস্থিতি বা এখনকার পরিস্থিতি কেমন। আর তার আগের 97-এর আগের পরিস্থিতি, মানুষরা, বাবা মারা কেমন থাকে। কিন্তু আমার বাবা ছিল পুরো অন্যরকম মানুষ ছিল। আমার বাবাকে কখনো বলতে হয়নি যে বাবা আমরা এটা খাবো, এটা আমাদের জন্য নিয়ে এসো, বা জামা প্যান্টের কথা কোনোদিনও বলতে হয়নি, বা সাদা জিনিসের কথা, টিফিনের কথা কোনোদিনও বলতে হয়নি বাবাকে। জানি না বাবা কোথা থেকে আমাদের মানে যাওয়ার আগেই সব চলে আসতো ঘরে। সকালে টিফিন কী খাবো, রাত্রেবেলা চলে আসতো। এটা এটা কি বলো তো, তোমরা সবাই বলছো কি গল্প বলছি না, এটা আমি সত্যি বাস্তব কথাটাই বলছি। কারণ আমার মায়ের এটা হেডেক ছিল না যে আমরা সকালবেলা কী টিফিন খাবো, কী করব না করব। আমার বাবা ব্যবসা করতো, আর আমার মা হচ্ছে গৃহবধূ ছিল। আমাদের বাড়িতে তখন আমরা যখন ছোটো ছিলাম, তখন আমার মায়ের অনেক গরু ছিল। আমার মা ওইসব নিয়ে সব গৃহবধূ ছিল, ওইভাবেই চলাফেরা করতো। কিন্তু বাবার A to Z মানে সমস্ত কিছু কী করে যেন মাথায় রাখতো, আর কী করে আমাদের সাথে এরকম মানে করতো। কিন্তু আমাদের একটা দোকান করেই দিয়েছিল যে জামা প্যান্ট যদি ছোটো হয়ে যায় বা ছিঁড়ে যায়, তোমরা সঙ্গে ওই দোকানে যাবে, গিয়ে মাপ দিয়ে চলে আসবে। আর যেটা পছন্দ হবে সেটা তোমরা মাপ দিয়ে চলে আসবে, সেটা আমি পরে দেখে নেবো। এরকম ছিল। আর কখন কী কোনটা খাবো, মানে সেটাও বাবা সব বাবা। বাবাকে কোনোদিন বলতে নেই বাবা আজকে এই খাবো, আজকে ওই খাবো। যেমন ফুডের দিক দিয়ে বলে, ফাস্ট ফুডের দিকে দিয়ে বললে বাবা যখন চলে আসতে জানি না। এমনকি ফলমূল যখন যেটা সবসময় মানে ঘর ভর্তি সবসময় এরকম থাকতো। এমনকি ফাস্টফুডের আমাদের ঘরের যে দেওয়াল আলমারি ছিল, আমাদের দেওয়াল আলমারিটা বেশ অনেক বড় ছিল। সেই দেওয়াল আলমারিতে কতগুলো থাক ছিল, 5টা থাক ছিল। এই 5টা থাকে পুরো সবসময় অনবরত আমাদের সমস্ত ফাস্টফুড ভরা থাকতো। জানি না বাবা মা এসব কী করে করতো, মানে ও এখন বাবা চলে গেছে, কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা 3 ভাই বোন ছিলাম। তার মধ্যে আমার ভাই সত্যি যেমন কি বলবো, আমার বাবা যেরকম ভালো, আমার ভাইও সেরকম ভালো ছিল। আমার মা তো ভালোই, আর আমার বাবা তো সত্যি, আমার বাবা মার কথা আমি কখনো বলতে পারবো না, বাবা ভাইয়ের কথাও আমরা বলে শেষ করতে পারবো না।
আমার এমন একটা পরিস্থিতি এসেছিল, ভাই তখন বাবাকে আমার শ্বশুরবাড়িতে একদিনকে এসেছিল, আসার পরে তারপরে বাড়িতে গেছিলো, বাড়িতে গিয়ে বলছে দিদি যেদিনকে বাড়িতে আসবে সে সিজন থাকুক না থাকুক ইলিশ মাছ তখন খাবো, তার আগে কোনোদিন কিন্তু খাবো না। কিন্তু ভাইকে অনেক মানুষরাই ওকে মানে আমাদের কাছ থেকে সরে নিয়ে গেছে। কিন্তু আমরা এখন আমরা সবসময় কষ্ট পাই বা এখনও কষ্ট পাচ্ছি। আমার ভাই যদি আমাদের সাথে যদি দেখা করে বা ইয়ে করে, তাহলে আমি এখনও মেনে নিতে মানবো, কারণ ও তো আমার রক্তের ভাই। প্লিজ ভাই, তুমি যদি এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। আর এমনিও বলছি যে কেউ যদি আমাকে আমার ভাইকে যদি চেনো বা আমার ভাইয়ের সাথে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তোমরা প্লিজ বলো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। বাবা চলে গেছে, ভাইও আসতে পারেনি, তাহলে ভাইকে মনটা কেমন বিষিয়ে দিয়েছিল, বিষিয়ে দিয়েছিল। জানি কয়েকটা আমাদের পাড়ার লোকরা এরকমই ছিলই, কিছু তো পাড়ার লোক খারাপ থাকে, কিছু ভালো থাকে, কিন্তু আমি বলবো আমার দুর্গাপুরের পাড়ার মানুষরা নট আউট 100%-এর মধ্যে 100%ই ভালো। আর আমাদের অশোকনগরের কথা বলছি, ওখানে 100%-এর মধ্যে 99%ই হচ্ছে খারাপ ছিল, আর ওখানে 1% ভালো ছিল, সেটা আমার বাবাই ছিল ভালো, আর কেউ ছিল না এখানে ওইখানকার মানুষ। এখন বড় হয়েছি, এখন বুদ্ধি হয়েছে, এখন বুঝতে শিখে গেছি। আর সবাই সারাক্ষণই বাক্যদাসের এই হচ্ছে, বাবারে মানে মানে ওখানকার মানে লোকের একটু কেমনই যেন, মানে কি বলবো, আর ভাষায় আর বলতে পারছি না। ঠিক আছে, থাক ওইসব পুরোনো কথা। আজকে শুভ জন্মদিন আমার সন্তানের, তোমরা সবাই যে জায়গায় দেখানো ওকে শুধু আশীর্বাদ করো, ওই জন্য ভালো থাকতে পারে সবসময়। আর কি বলবো, ভাই তুমি যেখানে থাকো ভালো থাকো, আর পারো তো আমাদের সাথে যোগাযোগ করো। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাজটা সারফেস সানটান করে ঠরে দিয়ে ঠাকুরের জন্য একটুখানি ভোগ করেছিলাম। কি দেবো একটু পায়েস করে দিয়েছি, কারণ আমার সন্তান একজন একটা মাসিমা বলেছিল যে যেদিন ওর জন্মদিন থাকবে কিছু পারিস না পারিস একটু সব পায়েস রান্না ওর মুখে দিস। কিন্তু আমি পায়েস রান্না করেছি, করে ঠাকুরকে ভোগ দিয়েছি। 9টার মধ্যে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, দিয়েছি। আমি জানি আমার ওই ঠাকুর ভোগ মানে আমার সন্তান ওই ভোগ পাবেই। আর ভোগ টোগ দিয়ে আবার সেই রেডি হয়ে এবার আমাদের পাড়ার যে কালী মন্দিরটা আছে সেখানে আমি খুব ভালো মানি। আর ওই মা আমাকে একবার আমাকে একবার না অনেকবার আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। ওনার কাছে গেলাম, ওই গল্প পরে বলবো। ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে পুজো টুজো দিয়ে আসলাম, দিয়ে ওই অঞ্জলি ফেলে দিয়ে তার বাড়ি আসলাম। বাড়ি এসে আবার কিছুটা কাজ করলাম, তাড়াহুড়ি করে ঠরে দিয়ে আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সেই অফিসে চলে গেলাম। চলে গেলাম কিছু মানে যে পায়েস রান্না করেছিলাম সেই পায়েস কিছুটা, আর একটু লুচি টুচি করেছিলাম, সেটা দিয়ে আমি ওকে দিয়ে এসেছি যে তুমি ওখানে সমস্ত গরিব বাচ্চাদের দিয়ে দিও। তারপরে দিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, হাত পা ধুয়ে গা টা ধুয়ে এই ঘরে ঢুকলাম, ঢুকিয়ে এখনও পর্যন্ত আমি এখনও কিছু খাইনি, কিন্তু একটু কিছু তো খেতে হবে, খিদে পাচ্ছে। ঠিক আছে, আর আমার কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, এই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে সবসময়। নমস্কার বন্ধুরা, আসলাম। কিছু মনে করো না, আজকে কিছু একটা কথা বললাম, কারণ আমার সন্তান পৃথিবীতে এসেছিল তো, আমার ভাই আমার সন্তানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আমার বাবা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আমার মাও প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। মা তো আছে, কিন্তু মা এখনো আসতে পারেনি আজকে এই বাড়িতে। তাই এই বাড়িতে আমি আর যখন এই বাড়িতে আমি আর কিছু করছি না, আর কাউকে ডাকছিও না, কাউকে ডাকার মতন আর মনটাও খারাপ, ডাকার মতন আর মনটাও ভালো নেই, সেই জন্য আর কাউকে ডাকলাম না। শুধু তোমরা দূর থেকে আশীর্বাদ করো প্লিজ বন্ধুরা, ও যেন ভালো থাকে সবসময়। ও ওখানে একা থাকে, আমি জয়রামকে বলছি তুমি সবসময় ওর সাথে সবসময় থাকবে, ওকে আশীর্বাদ করবে, ওকে আগিয়ে যেতে সাহায্য করো প্লিজ। তাই জন্য তোমাদের সাথে এই জাস্ট একটুখানি আমার মনের দুঃখের কথাটা শেয়ার করলাম, আনন্দের কথাটাও শেয়ার করলাম।
যেখানে আনন্দ আছে সেখানে দুঃখ আছে, যেখানে দুঃখ আছে সেখানে আনন্দ আছে। আর বাবার কথা কি তুললাম কেন বলো তো? আমার বাবা আমার সন্তানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। যখন আমার ছোট্টবেলায় যখন আমার বাবা আমাকে এই বাড়িতে যখন যখন হয়, হওয়ার হওয়ার পরে বাবা ওখানে যখন দিয়ে যায় দুর্গাপুরে যখন বিয়ের পরে যখন বাড়িতে যখন বেড়াতে যাই সমুকে নিয়ে, বাবা তার আগের থেকে ও কি খাবে না খাবে সমস্ত কিছু দুধের কৌটো থেকে সমস্ত কিছু মানে মানে কিনে সব সাজিয়ে রাখতো। আর আমি যাব বললে সেখানে, আর ওর তো জামা প্যান্টের তো প্রচুর জামা প্যান্ট মানে কি আমার ভাই, আমার মা, আমার বাবা তো ওর জন্য রাখতোই। কিন্তু যখন যাবে যে শুনবে যে সুরাজের সমু আসছে মামা বাড়িতে, তখন মামা, দিদা, দাদু আরও নতুন করে নিয়ে আসে। সেই জন্য বাবার কথাটা বলতে আমার খুব মানে বলতেই হতো, সেই জন্য আমি বলেই দিলাম বাবার কথাটা। আর আর আমিও যখন যেতাম বাবা আমাকে মানে মাকে বলে রাখতো যে সোনা যখন আসবে তখন সোনাকে ওর শাড়ি কাপড় সব নতুন নতুন কিনে তুমি ঘর ভর্তি করে রেখে দেবে, ও আসবে আসলে ওইগুলি পরবে। বিশ্বাস করো আমি এই বাড়ি থেকে কিছু নিয়ে যেতাম না, আমার বা আমার সন্তানের কিছু নিতাম না। হ্যাঁ, জাস্ট যেতাম, বাবা মা সব ওগুলি খুলে দিত, আমি পড়তাম, আমি এইসবই করতাম। এখন কিন্তু পরিস্থিতিটা অনেকটা অন্যরকম হয়ে গেছে। তাই বলছি প্লিজ বন্ধুরা কিছু মনে করো না। তোমরা সবার সাথে থেকো, আর আমার সন্তান সমুকে সুরাজকে আশীর্বাদ করো ভালো ভালো। আসলে এখানে আসি, নমস্কার।